লেখিকা শাশ্বতী রায়ের দোলাচল। সকাল সকাল খবরের চ্যানেলটা চালিয়ে কাজে বেরোবার জন্য তৈরি হচ্ছিল অনিতা। পুজো আসতে আর মাত্র 1 মাস বাকি। খবরে দেখাচ্ছে পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গেছে। উৎসাহ উদ্দীপনা ছোট বড় সবার মধ্যে। মনটা অজান্তেই ভালো হয়ে গেল অনিতার। সত্যিই তো, সারাটা বছর এই কটা দিনের জন্য মানুষ অপেক্ষা করে থাকে। এই অপেক্ষাতেই যেন আনন্দ। পুজোর আগে অনিতাও প্রচুর কাজ পায়। সারা বছরে বাঁধা ধরা কিছু ক্লায়েন্ট থাকলেও পুজো আর বিয়ের মরশুমে পার্লারের ভিড় এড়াতে অনেকেই তাকে ডেকে পাঠায়। মহালয়ার দিন দিদি আসে নতুন জামা কাপড় দিতে। কোনো বার পুজোর মধ্যে 2 ছেলে মেয়েকে নিয়ে দিন 2 কাটিয়েও যায়। তার বেশি থাকতে পারে না অবশ্য। শাওয়ার, বেসিন, কোমর ছাড়া দিদির বাথরুমে যেতে কষ্ট হয়। নরম গদি আর এসির ঠান্ডা হাওয়া ছাড়া তার ঘুম আসে না। গত 10 বছরের শৌখিনতার অভ্যেস দিদির 22 বছরের অভ্যেসগুলোকে ধোয়াটে করে দিয়েছে। পুজোর 4টে দিন চোখের পলক ফেলতে না ফেলতেই কেটে যায়। তারপর আবার জেকে সেই অনিতাদের সেই ভাড়া বাড়ির খুপড়ি ঘর, লো পাওয়ারের আলো, মায়ের রোগ ব্যাধি। সপ্তাহে 2 দিন রুটিন মাফিক চারাপোনার ঝোল, বাকি দিনগুলো ডালের সাথে যা হোক কিছু সেদ্ধ দিয়ে খাওয়া। মা আজ 3 বছর হলো প্রায় শয্যাশায়ী। বাবা চলে যাওয়ার পর থেকেই এই অবস্থা মায়ের। প্রকৃতির ডাক এলেই যা একটু হাঁটাচলা করে, না হলে বাকি পুরো সময়টাই হয় টিভি, না হয় জানালার দিকে তাকিয়ে কাটিয়ে দেয় মা। মাঝে মাঝে অনিতার একটু রাগও হয়। মা কি 1-2 দিনও রান্নার দায়িত্বটা নিতে পারে না? শুধুমাত্র দিদি এলেই যা একটু চনমনে হয়, সেটা কি দিদির হ্যান্ডব্যাগের ওজনের জন্য নাকি দিদির সুখী সুখী মুখের জন্য বোঝে না সে। পাড়ার সরকারি স্কুলটার সামনে স্টেশনারি দোকান ছিল বাবার, বেশ ভালোই চলতো। হঠাৎ যে কোথা থেকে কি হয়ে গেল। বাবার দোকানের পাশেই ঝা চকচকে আরেকটা স্টেশনারি দোকান খুলতে বাবার দোকানটা মার খেতে শুরু করলো। বিস্তর ধার দেনায় ডুবে যাচ্ছিল বাবা। তারপরে বিনা মেঘে বজ্রপাতের মতো বাবার হার্ট অ্যাটাক। চিকিৎসা করার সুযোগটা অবধি দেয়নি কাউকে। ভাগ্যিস বেঁচে থাকতে দিদির বিয়েটা দিয়ে গিয়েছিল বাবা। না হলে আজ হয়তো তার মতোই কটা পয়সার জন্য মুখে রক্ত তুলে খাটতে হতো দিদিকে। বলতে গেলে শ্যামলদার জন্যই বেঁচে গেছে দিদি। সচ্ছল পরিবারের একমাত্র ছেলে শ্যামলদা। মধ্য কলকাতায় শাড়ির দোকান। দিদিকে দেখেই মজেছিল সে। অবশ্য তাকে তেমন দোষও দেওয়া যায় না। মায়ের মতো সুন্দর মুখশ্রী আর টকটকে ফর্সা রং পেয়েছে দিদি। ফিগারখানাও এমন যে আসতে যেতে লোকে 2 বার ঘুরে দেখবেই। শ্যামলদাই নিজের বাবা মাকে চাপ দিয়ে এ বাড়িতে পাঠিয়েছিল বিয়ের প্রস্তাব দিতে। সত্যি ভাগ্য বটে দিদির। তবে দিদির পয়ে শ্যামলদার ব্যবসাতেও খুব উন্নতি হয়েছে। নতুন ব্রাঞ্চ খুলেছে উত্তর কলকাতায়। রমরম করছে ব্যবসা। গত মাসে যেদিন দিদি এলো, ভুল করে তো বলেই ফেললো শ্যামলদা নাকি আজকাল বক্স খাটের গহ্বরেও টাকা রাখে। চুলটায় বিনুনি বেঁধে চোখে সামান্য একটু কাজল ছোঁয়ালো অনিতা। চোখ দুটোই যা একটু সুন্দর তার। মা বলতো, ভারী সুন্দর চোখ তোর, একেবারে পটল চেরা। চুলের সামনেটায় আরেকবার চিরুনি বুলিয়ে দেওয়ালে টাঙানো আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে একবার দেখল সে। বাদামি রঙা কামিজটাই মন্দ লাগছে না আজ। যদিও চাপা গায়ের রঙের জন্য বরাবরই সে লোকের উপেক্ষার পাত্রী। 1-2 সম্বন্ধ যাও বা এসেছিল, সবাই ওই গায়ের রং দেখেই পরে জানাচ্ছি বলে বিদায় নিয়েছে। ছোটবেলার কথা বেশ মনে পড়ে। বাড়িতে কেউ এলেই মাকে বলতো, কি গো মাধবী, বড়টি তো তোমার মতো সুন্দর হয়েছে, ছোটটি এমন হলো কেন? শুনতে পেয়ে সবার আড়ালে কাঁদতো সে। মা ঠিক ধরে ফেলতো। মাথায় হাত বুলিয়ে বলতো, কাঁদিস কেন পাগলি মেয়ে? তুই তো তোর বাবার মতো হয়েছিস। বাবার মতো দেখতে মেয়েরা জীবনে খুব সুখী হয়। মাকে জড়িয়ে কোলে মুখ গুজে দিত অনিতা। কথাটা মনে পড়তেই হেসে ফেলল সে। সুখী বটে, বাবা চলে যাবার পর থেকে সুখী সুখ।
অনেক চেষ্টা করেছিল সে একটা চাকরির জন্য, কিন্তু পাশ কোর্সে গ্রাজুয়েট মেয়েকে এই বাজারে কে চাকরি দেবে? ভাগ্যিস কলেজে পড়তে পড়তে বিউটিশিয়ান কোর্সটা করেছিল। বাবা চলে যাবার পর যখন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা তাদের, ঠিক তখনই পাশের বাড়ির মলি কাকিমা তার মেয়ে নয়নার পার্লারে কাজে ঢুকিয়ে দিয়েছিলেন। মফস্বলের বিউটি পার্লার, তাই মোটামুটি কাজ চালিয়ে নিচ্ছিল সে। তবে নয়নাদির রোজগার বাক্যবানের জন্য প্রায় বাধ্য হয়েই কাজটা ছাড়তে হয়েছিল। তারপর থেকে বাড়ি বাড়ি ঘুরেই এই কাজ করছে। একদিক থেকে ভালোই হয়েছে, স্বাধীনভাবে কাজ করতে পারছে। কাঁধে ওড়নাটা বিছিয়ে রান্নাঘরে এলো অনিতা। নিজে রুটি তরকারিটা টিফিন বক্সে গুছিয়ে নিল। সময় করে খেয়ে নিলেই হবে। মায়ের রুটি তরকারি প্লেটটা গুছিয়ে ঘরে এলো। মাধবীর ফাঁকা চোখ টিভির পর্দায় স্থির। মায়ের সামনে প্লেটটা রেখে বলল, খেয়ে নাও, আমি বোধহয় এবেলা ফিরতে পারবো না। দুপুরের ওষুধগুলো একটু দেখে নাও। চললি? মাধবী একটু নড়ে চড়ে বসলো। হ্যাঁ মা, এবার না বেরোলে ট্রেনটা মিস করব। তোমার দুপুরের খাবার ঢাকা দেওয়া আছে, খেয়ে নিও, কিন্তু খালি পেটে থেকো না। ঘরে টাঙানো ক্যালেন্ডারের মা কালীর ছবিতে প্রণাম করে রূপচর্চার জিনিসপত্রে ঠাসা বড় ঝোলা ব্যাগটা কাঁধে তুলে চটপট বেরিয়ে পড়ল সে। 9:15 লোকালটা পেয়ে গেলে শিয়ালদহ অবধি বসে যেতে পারবে। ভারী ব্যাগটা কাঁধে নিয়ে আধ ঘন্টা টানা দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হয়। তার উপরে ভিড়। শুরুর দিকে কতদিন হয়েছে ট্রেন থেকে নেমে দেখেছে ব্যাগের চেন আধ খোলা। তারপর কাজ করার সময় খেয়াল হয়েছে দামি ফেসিয়াল ক্রিমের টিউব কখনো চিরুনি, কখনো বা নেল কিট উধাও। এখন অবশ্য সে অনেক সাবধানী। প্যাসেঞ্জারদের গা ঘেঁষে দাঁড়ানোর ভঙ্গিমায় অনায়াসে বলে দিতে পারে কে কোন উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে আছে। ট্রেন শিয়ালদহতে থামতেই ঠেলাঠেলি শুরু হয়ে গেল। এই আগে নামার চক্করেই অনেকবার জামা জুতো ছিঁড়েছে। ধীরে সুস্থে ট্রেন থেকে নামলো সে। 2 পা এগোতেই সামনে মূর্তিমান। আজ একেবারে দোকান ছেড়ে বেরিয়ে এসেছে। কি ব্যাপার, শরীর টরীর ভালো তো? মানে? অজান্তেই ভুরুতে ভাঁজ পড়ল অনিতার। মানে কদিন ধরে দেখছিলাম না তোমায়, তাই আর কি। একেবারে তুমিতে এসে গেছে, রাগে পিত্তি জ্বলে গেল। আজ ইচ্ছে করে একটু রুক্ষ হলো সে। তাই কি? আমার জন্য চিন্তা হচ্ছিল? না মানে রোজই তো এই ট্রেনে আসো তুমি, কদিন দেখছিলাম না। আপনি কি আমায় ফলো করেন নাকি? অনিতার গলায় একটু চড়ে গেছিল। ভিড় ঠাসা স্টেশনে 2-3 জন ঘুরে দেখলো। একটা মেয়ে চিৎকার করলেই হয়তো পরোপকারী কয়েকজন দাদা কাকা এগিয়ে আসবে। তবে এই ছেলেটি মনে হয় লোকাল। ভবিষ্যতে যে নতুন কোনো ঝামেলা পাকাবে না এমন গ্যারান্টি কে দেবে? সে তো আর পক্ষীরাজ ঘোড়ায় চেপে রোজ যাতায়াত করতে পারবে না। তার মতো খেটে খাওয়া মেয়েদের এসব ঝামেলায় না জড়ানোই ভালো। ছেলেটার একদম সামনে গিয়ে দাঁড়ালো অনিতা। সাপের মতো হিসহিস করে বলল, ভবিষ্যতে আমায় বিরক্ত করলে পুলিশ ডাকবো, কথাটা যেন মনে থাকে। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে। অনিতা পাশ কাটিয়ে এগিয়ে গেল। ভাগ্যক্রমে স্টেশন থেকে বেরিয়েই বাস পেয়ে গেল সে। বাসের ভিড়ে আবার ছেলেটার কথা মনে পড়ল। কি যে ফালতু ঝামেলায় পড়েছে। কেন যে সেদিন রান্নার একটা বই কিনতে গেছিল এর দোকান থেকে, আর কেনই বা খুচরোটা ফেরত নিতে ভুলে গেল। সেই খুচরো ফেরত দেবার জন্য ট্রেন অবধি ধাওয়া করেছিল ছোকরা। টাকাটা ফেরত দিতে পেরে মুখে যেন গোল্ড মেডেল জেতা হাসি। অবাক হয়ে গেছিল অনিতা। 4 টাকার জন্য কেউ এতটা দৌড়তে পারে? সেদিন ধন্যবাদ দেবার আগে ছেলেটা পিছন ঘুরে হাঁটা দিয়েছিল। শুনছেন? বিহবলতা কাটিয়ে পিছু ডেকে ফেলেছিল অনিতা। আমার নাম পবিত্র, পবিত্র দাস। ভিড়ের মধ্য থেকে উত্তর দিয়েছিল ছেলেটা। তারপর থেকে রোজই চোখাচোখি হলে বোকার মতো দাঁত বের করে হাসে। একদিন আবার এগিয়ে এসে নামও জিজ্ঞেস করেছে। আর আজ তো একেবারে তুমিতে চলে এসেছে। দিন দিন সাহস বাড়ছে। সেদিনের টাকা ফেরতের জন্য খারাপ ব্যবহার করতে ভদ্রতায় বাঁচছে তার, কিন্তু 4 টাকা ফেরতের জন্য যদি প্রতিদিন কৃতজ্ঞতা দেখাতে হয় তবে তো মুশকিল। যাকগে, আজ যা দাবরানি খেয়েছে তাতে মনে হয় না আর এগোতে সাহস পাবে। পবিত্রকে নিয়ে ভাবনাটা ঝেড়ে ফেললো অনিতা।
তার স্টপ এসে গেছে। বাস থেকে নেমে রংচলা ছাতাখানা খুলল। রোদে আজ পুড়ে যাচ্ছে শহর। ভারী ব্যাগটা সামলে ফুটপাত ধরে এগোলো সে। আজকে নতুন বাড়িটা ধরতে পারলে সব মিলিয়ে 8টা বাড়ি হবে। পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা পার্লারগুলোর জন্য আজকাল তো বাড়িতে রূপচর্চা প্রায় বন্ধ হতে বসেছে। তবে পরমা বৌদি নাকি ফেসিয়ালের সময় তার হাত ছাড়া আর কারো হাতের ম্যাসাজে আরাম পান না। বৌদির সুপারিশেই আরও অনেকগুলো বাড়িতে কাজ পেয়েছে সে। বৌদির একটা মাত্র ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে জলপাইগুড়িতে। এ বাড়িতে মানুষ বলতে শুধু দাদা আর বৌদি। তা দাদা তো ব্যবসা নিয়ে ব্যস্ত। বাড়িতে কেউ এলে বৌদি যেন হাঁপ ছেড়ে বাঁচে। রূপচর্চার সময় অনর্গল বকবক করে যায়। অনিতার ছোট ছোট হ্যাঁ হুতেই বৌদির কথা এগোতে থাকে। একটা কথা সবসময় মাথায় রেখে চলে সে, বড়লোকদের হ্যাঁতে হ্যাঁ মেলালেই তারা খুশি থাকেন। প্রতিবাদ করেছ কি মরেছ, আজও সেটাই করে যাচ্ছিল। বৌদি আজ নতুন বাড়িটা ঠিকানা দেবে। অন্য দিনের চেয়ে আজ বৌদিকে সে একটু বেশি তোয়াজ করছিল। ঘাড়ে স্ক্রাব করতে করতে বলল, বৌদি তোমার স্কিনটা কিন্তু আগের থেকে অনেক বেশি মোলায়েম হয়েছে। স্কিনের দাগগুলো মিলিয়ে এসেছে যেন। হ্যাঁ রে অনিতা, তোর দাদাও বলছিল। আবার নাকি প্রেমে পড়ে যাচ্ছে আমার। খিলখিলিয়ে হেসে ওঠে পরমা। অনিতাও হেসে ফেলে বৌদির কথায়। বৌদি যে দাদাকে খুব ভালোবাসে অনিতা জানে। দাদাও বৌদিকে চোখে হারায়, দেখেছে সে। এই 1-1.5 ঘন্টার রূপরক্ষার মধ্যে বার দুয়েক দাদার ফোন আসবেই। একতরফা কথা শুনে ভালোই বোঝা যায় যে ফোনটা নিতান্তই অকারণে করা। একদিন ট্রেনে ফিরতে ফিরতে সে ভাবে, বিয়ের এত বছর পর দাদা কি এমন বলে বৌদিকে যাতে বৌদি এত লজ্জা পায়। ফর্সাগাল লালচে হয়ে ওঠে বৌদির। নিষিদ্ধ চিন্তায় ট্রেনের মৃদু দুলুনি অনিতার মনেও যেন দোলা নিয়ে যায়। নতুন বাড়িটায় কাজ পেয়ে গেছে অনিতা। পরমা বৌদিরই মাসতুতো বোনের বাড়ি। বর নেভিতে চাকরি করে। বাচ্চা কাচ্চাও হয়নি এখনো। বয়সে তার থেকে একটু বড়ই হবে হয়তো। তবে দেখে বোঝার জন্যেই ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে এই নতুন বৌদি। সারাদিন প্রচুর মানুষের সাথে মিটিং থাকে, তাই নিজেকে ফিটফাট রাখতেই হয়। কাজের চাপে পার্লার যাওয়া হয় না বৌদির, তাই সুবিধা মতো বাড়িতেই থ্রেডিং, ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর বা মাসাজ করিয়ে নেয়। শুধু মাসে একবার স্পা নিতে কোনো বড় স্যালোতে যায়। আজও বৌদির পায়ের যত্ন করতে করতেই এই বৃত্তান্ত শুনে যাচ্ছিল সে। এক এক সময় ক্লায়েন্টদের এই বকবক অসহ্য লাগে, আবার কখনো সখনো বেশ মজাও লাগে। কত অজানা জিনিসও যে জানা হয়ে যায়। তবে আজ বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিল অনিতা। আজকাল প্রায়ই এমন হচ্ছে। সেদিন ছেলেটাকে কষে দাবরানি দেবার পর থেকে সে আর কথা বলার চেষ্টা করেনি। তবে যখনই সে বইয়ের দোকানের পাশে দিয়ে গেছে, করুণ মুখে তাকিয়ে থেকেছে। চোখে চোখ পড়লেই মাথা নামিয়ে বই বিক্রিতে মন দিয়েছে। অবাক হয়েছিল অনিতা। তার দিকেও মুগ্ধ দৃষ্টিতে কেউ তাকিয়ে থাকতে পারে? তাকিয়ে থাকবার মতো তার মধ্যে আছেটা কি? তবে হ্যাঁ, এটা ঠিক যে এই পুরুষটির সাথে তার দেখা অন্য পুরুষদের চাউনির বিশেষ একটা পার্থক্য আছে। এর দৃষ্টি কামুক নয়, এর দৃষ্টি তার মুখমণ্ডলেই সীমাবদ্ধ। সীমা না পেরোবার সাহস বা ইচ্ছা কোনোটাই এর দৃষ্টিতে নেই। ভাবনার সাথে সাথে হয়তো হাতের গতিও স্লথ হয়ে যাচ্ছিল অনিতার। বৌদি কি বুঝলো কে জানে, বলল, আজ বোধ হয় তোর শরীরটা ভালো নেই অনিতা। না না বৌদি, শরীর ভালো আছে আমার। হাতের গতি বাড়িয়ে দেয় সে, মনকে বোঝায় না, আর এসব চিন্তাকে প্রশ্রয় দেবে না। যে মেয়েকে 22 বছর বয়সেই সংসারের জোয়াল কাঁধে তুলে নিতে হয়, তার আর যাই হোক প্রেম করা সাজে না। কিন্তু চিন্তারা কি কারোর বশ মেনেছে কোনোদিন? তারা তো ফিরে ফিরে আসছে, সব কাজ এলোমেলো করে দিয়ে যাচ্ছে। অনিতা উদাসী হয়ে যাচ্ছে, অনিতা খিটখিটে হয়ে যাচ্ছে। আবার হয়তো রাতের অন্ধকারে অকারণেই চোখের জলে বালিশ ভেজাচ্ছে। 2 সপ্তাহ ধরে তার মন আর নিজের সঙ্গে নেই। একেই কি তবে ভালোবাসা বলে?
সেও কি তবে টের পায় তার মনের কথা? সামনের সপ্তাহে মহালয়া, এই কটা দিন দম ফেলার ফুরসত নেই। রাত 8টা-9টার পর অনিতার হাত দুটো যা একটু বিশ্রাম পায়, শ্রান্ত দেহটাকে ট্রেনে, আর যখন সে স্টেশনে ঢুকলো তখন ঘড়ির কাঁটা প্রায় 10টার ঘর ছুঁয়ে ফেলেছে। ট্রেন আসতে প্রায় মিনিট 15 বাকি। তাড়াতাড়ি আসতে গিয়ে রীতিমতো হাঁপাচ্ছিল সে। স্টেশনের কল থেকে আজলা ভরে জল খেলো, অল্প জল চোখে মুখেও ছেটালো। একটা ফাঁকা বেঞ্চ দেখে বসে পড়েছে, চোখ দুটো ক্লান্তিতে বুজে আসছে যেন। চা খাবে? চমকে তাকালো অনিতা। পবিত্র দাঁড়িয়ে সামনে, দু হাতে দুটো ধোয়া ওঠা কাগজের কাপ। আজ আর না করতে পারলো না সে। সত্যি এই সময় একটু চায়ের বড় দরকার ছিল। মুখে সামান্য হাসি ফুটিয়ে চায়ের কাপটা হাতে নিল। আজ এত দেরি হলো যে পবিত্র চোখে প্রশ্ন চিহ্ন। পুজোর আগে একটু দেরি হয়, আমার কাজটাই তো এমন। কি কাজ? সামান্য ইতস্তত করে জিজ্ঞাসা করে পবিত্র। প্রাথমিক অস্বস্তি কাটিয়ে উত্তর দিতে থাকে অনিতা। কথায় কথায় কখন যে ট্রেনের ঘোষণা হয়েছে খেয়ালই হয়নি। ট্রেনের জোরালো আলোয় ঘোর কাটলো তাদের। ট্রেন ঢুকছে, আজ আসি তবে। তোমায় একটা কথা বলার ছিল। পবিত্র গলা নামিয়েছে সামান্য। বুকের মধ্যে যেন হাতুড়ি পিটতে শুরু করেছে অনিতার। হৃৎপিণ্ডের লাবডুব ধ্বনি পবিত্র শুনে ফেলবে না তো? ট্রেন ঢুকে গেছে, পরে কোনোদিন শুনি। চলন্ত ট্রেনের পাশে পাশে চলছে পবিত্র। মন খারাপ হয়ে যাচ্ছিল অনিতার। অনেক রাত অবধি জানালায় দাঁড়িয়েছিল অনিতা। মনটা বড্ড অস্থির অস্থির লাগছে আজ। না চাইতেও বারবার পবিত্রর মুখটা সামনে ভেসে উঠছে। কি বলতে চাইছিল পবিত্র? সত্যি কি অনিতাকে ভালো লেগে গেছে তার? অনিতু, এত রাতে জানালায় দাঁড়িয়ে আছিস কেন মা? শুবি না? বাথরুম থেকে ঘুরে এসে বিছানায় বসেছে মা। হ্যাঁ, এই তো আসছি। হয়েছে কি তোর? কই কিছু না তো। অনিতা জানলার সামনে থেকে সরে আসে। দিদির দিয়ে যাওয়া কামিজটা একবার পরেও দেখলি না? দেখবো কাল। তুমি এবার শো তো মা, আর রাত করো না। হ্যাঁ, শুই। তুই কিন্তু কাল মনে করে বাচ্চা দুটোর জামা প্যান্টগুলো কিনে আনিস। মহালয়ার দিন মিতু আসলে একেবারে হাতে দিয়ে দেব। আনবো। মশারি টাঙাতে টাঙাতে ছোট্ট করে উত্তর দেয় সে। মাধবী ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। একটানা নিঃশ্বাসের ওঠা পড়ার শব্দ আসছে। পাশ ফিরে শুলো অনিতা। চোখ বুজতেই আবার ভেসে উঠেছে সেই মুখ। রাতবাতির নীলচে আলোয় স্বপ্নে ডুবছিল সে। কাল ষষ্ঠী, আজও বেশ রাত হয়ে গেল স্টেশনে আসতে। প্রচুর ধকল গেছে আজ। সকাল থেকে একের পর এক ক্লায়েন্ট ছিল। হাত দুটো মনে হচ্ছে ব্যথায় খুলে পড়বে এবার। তবে ভালোই রোজগার হয়েছে এবার পুজোয়। কাল নিজের পাড়ায় 2-3 জন পরিচিত কাকিমা আর বৌদির ফেসিয়াল করানো আছে। তারপর কটা দিন হাত দুটোকে একটু বিশ্রাম দেবে সে। ট্রেন আসতে এখনো কিছুটা সময় আছে। পা চালিয়ে স্টেশনে ঢুকলো অনিতা। পবিত্র তার অপেক্ষাতেই ছিল একগাল হাসি নিয়ে। দোকানের কর্মচারী ছেলেটাকে কি সব বুঝিয়ে বেরিয়ে এলো। নীরবে পাশে পাশে চলছে। অনিতা আর চোখে দেখছিল পবিত্রকে। এমনই তো চেয়েছিল সে, কেউ একজন তার অপেক্ষাতেও থাকবে, তার যন্ত্রণাগুলোকে হৃদয় দিয়ে উপলব্ধি করবে। এমনটাই তো বরাবর স্বপ্ন ছিল তার। স্বপ্নটা এভাবে সত্যি হয়ে গেল। বুকটা জুড়িয়ে যাচ্ছিল তার। পবিত্রকে চুপ দেখে অনিতার নীরবতা ভাঙল আজ। কি হলো এত চুপচাপ যে? অন্যদিন তো মুখে খই ফোটে। তুমি যদি রাগ না করো তো বলি। কাচুমাচু মুখে হাসছে পবিত্র। করব না রাগ, বলো। পুজোর মধ্যে একদিন দেখা করা যায়? পুজোর মধ্যে? অনিতার স্বরের অস্বস্তিটা বোধহয় বুঝতে পারল পবিত্র। তাড়াতাড়ি বলে উঠল, তোমার অসুবিধা হলে না হয় থাক, পুজোর পরই আবার দেখা হবে। অসুবিধা ঠিক না। তোমায় তো সেদিন বললাম মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, আর পুজোর সময় রাস্তায় বেরোনো মানে তো বোঝোই, ফেরার কোনো ঠিক থাকে না। আরে তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি বুঝি তোমার সমস্যাটা।
অনিতার ঠোঁটে এবার একচিলতে হাসি রেখা দেখা দেয়। পবিত্র যেন কিছুটা ভরসা পেয়ে এবার বলে, তোমার দায়িত্বর কিছুটা ভাগ দেবে আমায়? দেখো, খুব একটা খারাপ সঙ্গী হব না। অনিতা কি বলবে বুঝে পায় না। এই প্রস্তাব আসবে সে জানতো ঠিকই, কিন্তু এই পরিস্থিতিতে কি বলতে হয় তা সত্যি তার জানা নেই। তাকে চুপ করে থাকতে দেখে পবিত্র আবার বলে, তোমায় আমি জোর করছি না, শুধু অনুরোধ করছি একবার অন্তত ভেবে দেখো। ট্রেন এসে গেছে। পঞ্চমী রাতের ভিড় এখন উপচে পড়ছে স্টেশনে। অনিতা লাজুক হাসল। আমায় একবার মায়ের সাথে কথা বলতে হবে। পবিত্রর চোখে হাজার আলোর রোশনাই। অনিতা চোখ নামিয়ে নিল লজ্জায়। ট্রেনে আজ খুব ভিড়। শহরতলির প্রচুর মানুষ কলকাতার পুজো দেখে ফিরছে। উগ্র পারফিউম, ঘাম, কিচমিচ ঝগড়া আর হকারদের ছোলা সিদ্ধর গন্ধে মহিলা কামরা ভরপুর। অনিতার পাশে একজন মোটাসোটা মহিলা তাকে প্রায় জানালার ধারে চিপে ফেলেছে। অন্যদিন হলে অনিতা হয়তো কিছু বলেই বসতো, কিন্তু আজ দিনটাই এত সুন্দর, কোনো কিছুই যেন তার ওপর প্রভাব ফেলতে পারছিল না। আজ মন প্রাণ জুড়ে, আজ শুধু একটাই নাম, পবিত্র। জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে চোখ বুজে ফেলল সে। কোথা থেকে যেন সানাইয়ের সুর ভেসে আসছে। হ্যাঁ, এবার স্পষ্ট দেখতে পাচ্ছে সে নিজেকে। পরনে লাল বেনারসি, কপাল জুড়ে কলকা, মাথায় শোলার মুকুট। ওই তো পবিত্র। কুনিকে দিয়ে সিথিটা রাঙিয়ে দিয়েছে তার। বাড়িতে ঢোকার আগে আজ একবার বাজার হয়ে এলো অনিতা। বাজার প্রায় বন্ধের মুখে হলেও ভালো কাতলা পেয়ে গেল। দুদিনের মতো মাছ আর সামান্য সবজি নিয়ে নিল সে। গোটা সপ্তাহটা প্রচুর কাজের চাপ থাকায় শুধু ডাল আর এটা সেটা সেদ্ধ দিয়েই কাজ চালিয়েছে। আজ বাড়ি গিয়ে চট করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল করে দেবে মাকে। খুব খুশি হবে মা। মায়ের হাসি মুখটা মনে আসতেই অনিতার মনটাও যেন দ্বিগুণ ভালো হয়ে গেল। খুশিটাকে সঙ্গী করে বাড়ি ফিরছিল সে। গলির মুখে একটা ছোটখাটো জটলা দেখে আপনা থেকেই গতি শ্লথ হয়ে গেল তার। কি হলো রে বাবা, মনে মনে বলে উঠল সে। তাকে দেখে জটলাটা এবার গুঞ্জন শুরু হয়েছে। এই তো এসে গেছে নিতু। কি হয়েছে? অজানা আশঙ্কায় গলা কেঁপে গেল তার। রুনু পিসি ছুটে এসেছে। সর্বনাশ হয়ে গেছে রে নিতু, কতবার তোকে ফোন করার চেষ্টা করলাম, বারবার বন্ধ বলছিল। এদিকে তোর মা তো। কি হয়েছে মায়ের? রুনু পিসি আরো ভূমিকা করার আগেই উজানটা এগিয়ে এসেছে। উজান এই পাড়াতেই থাকে। রাজনীতির লোকদের সাথে ওঠা বসা করার সূত্রে বেশ মাতব্বর গোছের হাব ভাব। কোনো রকম ভনিতা না করেই সে বলল, কাকিমার মনে হয় স্ট্রোক হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে, তুই আমার সঙ্গে আয়, আমিও যাব। অনিতা বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত কি নয়। এই মুহূর্তে মানুষগুলোর ওপর ভরসা করা ছাড়া তার কাছে আর কোনো উপায়ও তো নেই। দিদিদের খবর দিলেও এত রাতে দিদিকে নিয়ে শ্যামলদা আসবে কিনা সন্দেহ। ভাবনার মাঝেই ঘরে এসে ব্যাগগুলো নামালো অনিতা। আলমারি থেকে কাছিয়ে কুছিয়ে যা কিছু টাকা পয়সা ছিল সঙ্গে নিয়ে উজানের সাথে বেরিয়ে পড়ল। হাসপাতালে পৌঁছে দেখলো এমার্জেন্সির সামনে প্রবীর কাকু দাঁড়িয়ে, সঙ্গে ক্লাবের আরো 2-3 জন ছেলে। সবাই মোটামুটি মুখ চেনা হলেও কারোর সাথে কোনোদিন বাক্যালাপ হয়নি। অনিতাকে দেখেই এগিয়ে এলো প্রবীর। ডাক্তারবাবু এসে গেছে, চিন্তা করিস না। সময় মতো আনা হয়েছে বলে মনে হয় বেঁচে গেল এ যাত্রায়। সঙ্গের ছেলেগুলোর দিকে তাকিয়ে হাত তুলল প্রবীর কাকু। এই ওকে একটু নিয়ে যা তো বৌদির কাছে। মাধবী এ যাত্রা রক্ষা পেলেও শরীরের ডান দিক প্রায় অকেজো। রক্ত জমাট বেঁধে আছে মস্তিষ্কে। অপারেশনের ধাক্কা তার দুর্বল শরীর নিতে পারবে না, তাই ওষুধই এখন ভরসা। ডাক্তারবাবু খুব একটা আশার কথা যদিও শোনায়নি, তবু মা বাড়িতে ফেরায় অনিতা খুশি, খুব খুশি। যেমন ভাবে থাকুক মা আছে তো, এছাড়া আর তার আছেটাই বা কে। উজানদার সাহায্যে হাসপাতালে তেমন খরচ হয়নি, তবে মা হাসপাতাল থেকে ফেরার পর ওষুধপত্রের জোগাড়ে হিমশিম খাচ্ছে সে। দিদি মাঝে 3 দিন থেকে গেছে। বিপদের সময় এটাই তার কাছে অনেক বড় পাওয়া। শ্যামলদার নজর এড়িয়ে টাকাও দিতে চেয়েছিল দিদি, নেয়নি অনিতা।
একরকম জোর করেই মায়ের ওষুধ হরলিক্স কিনে দিয়ে গেছে দিদি। কলকাতার দিকের কাজগুলো ছেড়ে দিয়েছে সে। মাকে ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা এখন আর বাইরে কাটানো সম্ভব নয়। এর মধ্যে বেশ কয়েকবার ফোন করেছিল পবিত্র। হয়তো তাকে অনেকদিন দেখতে না পেয়েই ফোন ধরেনি অনিতা। কি বা বলবে ফোন ধরে? অনেক ভেবেচিন্তে সিম কার্ডটাও বদলে ফেলেছে। কথা বললে যদি নিজেকে সামলাতে না পারে, সেজন্যই কি? আবেগের কাছে যদি যুক্তি বুদ্ধি খাটো হয়ে যায়, যদি ভালোবাসার কাছে কর্তব্য হেরে যায়, না, এই ভালোবাসা অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া ভালো। পবিত্র সব জানলে হয়তো মায়ের দায়িত্ব নিতে চাইবে, কিন্তু অনিতা কেন সে দায়িত্ব তাকে দেবে? মায়ের অসহায় মুখটার দিকে তাকিয়ে সে নিজেই তো মনের সমস্ত দরজা নিজে হাতে বন্ধ করে দিয়েছে। তবু যে কেন এই দোলাচল? মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে পার্লারের কাজ খুঁজতে লাগলো অনিতা। তার হাতের গুণে ভালো পার্লারে কাজ পেতেও খুব বেশি দেরি হলো না। সাথে 2-4 জন নিজস্ব ক্লায়েন্টও আছে তার। সব মিলিয়ে মাসের শেষে হাতে কিছু থেকেও যায়। তফাৎ শুধু একটাই, এতদিন নিজের মতো করে কাজ করতে পারতো, এখন লোকের বকাঝকা খেয়ে কাজ। ধীরে ধীরে পার্লারের অত্যাধুনিক যন্ত্রপাতিতে অভ্যস্ত হচ্ছে অনিতা। 10 মেয়ে মিলে একসাথে কাজ করতে করতে বেশ একটা পরিবারের মতো হয়ে গেছে তারা। কখন যে দুপুর গড়িয়ে বিকাল আর বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে, বুঝে ওঠার আগে দিনটা যেন হুশ করে কেটে যায়। মায়ের দেখাশোনার সুবিধার জন্য পার্লারের কাছে একটা 1 কামরার ঘর দেখে উঠে এসেছে সে। এক বান্ধবী সস্তায় জুটিয়ে দিয়েছে ঘরখানা। দিনের মধ্যে বার দুয়ে গিয়ে দেখে আসে মাকে। বাকি সময়টা সেই বান্ধবীর পরিবারই ভরসা। সারাদিন কাজকর্ম নিয়ে নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখে অনিতা। তবু একটু একা হলেই স্মৃতিগুলো এসে বুকে আঁচড় বসায়। গভীর রাতে স্বপ্নে মাঝে মাঝে পবিত্র এসে হানা দেয়, আঙুল তুলে বলে, বিশ্বাসঘাতক তুমি। ঘুমের ঘোরে ছটফট করে ওঠে সে। পাশে তার জড়তি মা কি বোঝে কে জানে, তবু সচল হাতখানা দিয়ে অনিতাকে ছোঁয়ার চেষ্টা করে। মায়ের ছোঁয়ায় চোখ ভিজে যায় তার। পাশ ফিরে জড়িয়ে ধরে মাকে। গোঙারির মতো করে বলে ওঠে, আমায় ছেড়ে কোথাও যেও না মা। 5 বছর কেটে গেছে, মা আর নেই। দিদির সাথে দরকার ছাড়া যোগাযোগ হয় না অনিতার। আজ আর তার ভালো মন্দ নিয়ে ভাবারও কেউ নেই। পার্লারে অনিতার খুব নাম ডাক। ব্রাইডাল মেকআপে তার জুড়ি মেলা ভার। দিনের পর দিন কোণে সাজিয়ে চলেছে সে, শুধু নিজেরই আর কোণে সাজা হলো না। লাল বেনারসি সিথি ভরা সিঁদুর স্বপ্ন হয়েই রয়ে গেল। তার হাতের ছোঁয়ায় যখন সুন্দর থেকে সুন্দরতর হয়ে ওঠে বিয়ের কনেরা, তা দেখেই তৃপ্ত হয় সে। আজ তাদের পার্লারেরই একটি মেয়ে, রুবির বৌভাত ছিল চিতপুরের কাছে। যথারীতি সে অনিতার কাছেই সাজবার জন্য আবদার করেছিল। ভালোবেসে বিয়ে রুবির। বউয়ের বায়নায় গাড়ি পাঠিয়ে তাকে আনার ব্যবস্থাও করেছিল নতুন বরটি। রুবিকে সাজানোর পর খেয়ে উঠতে উঠতে বেশ দেরি হয়ে গেল অনিতার। এত রাতে বাস অটোর ঝামেলায় না গিয়ে ট্রেন রুটটাই বেছে নিল সে। অনেক দিন পর আজ আবার শিয়ালদহ স্টেশনে পা রাখল সে। স্টেশনে পা দিতে এই স্মৃতিগুলো যেন ভিড় করে এলো। দুরু দুরু বুকে এগোচ্ছিল সে। অজান্তে দৃষ্টি চলে গেল সেই বিশেষ দোকানটার দিকে। এখন আর সেখানে বইয়ের দোকানটা নেই। তার জায়গা দখল করেছে একটা চা, কফি, কোল্ড ড্রিঙ্কসের দোকান। বদলেছে দোকানের মালিকও। কৌতূহল বশত এগিয়ে গেল সে। রাত প্রায় 9টা বেজে গেছে। দোকানে এখন লোকজনের ভিড় কম। খানিকটা ইতস্তত করে জিজ্ঞাসা করলো, দাদা, এখানে একটা বইয়ের দোকান ছিল না? লোকটা একটু অবাক হয়ে দেখলো তাকে, তারপর বলল, পবিত্রদার দোকানের কথা বলছেন? সে তো বছর 2 আগে উঠে গেছে। আপনি বুঝি অনেক দিন পর এলেন এদিকে? অনেক দিন নাকি অনেক অনেক হাজার বছর কে জানে। অনিতার উত্তরের অপেক্ষা না করেই বলে যাচ্ছে লোকটা, পবিত্রদার দোকান তো এখন বইপাড়ায়। বিয়ে করে লাখ খুলেছে পবিত্রদার। বিরাট বড় দোকান নিয়েছে এখন সে। বিদেশ থেকেও নাকি বই আসে। আরো কত কি বলে যাচ্ছে লোকটা। অনিতা শুনতে পেল না, বা হয়তো শুনতে চাইল না।
পবিত্র বিয়ে করেছে, ভালো আছে, এটুকুই তো যথেষ্ট তার জন্য। ভালোবাসার মানুষটা দূরে থাকলেও ভালো থাকুক, এটাই তো চেয়েছিল সে। তবু যে কেন বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ট্রেনের হুইসেলের শব্দে স্টেশনে হুড়োহুড়ি শুরু হয়ে গেছে। অনিতাকে ধাক্কা দিয়ে এগিয়ে গেল কয়েকজন। ভিড় ঠেলে এগুলো অনিতাও। তাকে এখন পাড়ি দিতে হবে অনেক দূর, একাই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।